আদনানের ভিসার টিকিট হলো। টিকিটও কাটা হলো 15 দিন পরে। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকা চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নম্বর জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নম্বর ধ্রুবর কাছে সেভ ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নম্বর তো আদনানের জানার কথা নয়। বাড়িতে যে নম্বর দিয়ে ধ্রুব কথা বলে সেই নম্বর শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করলো। ভাঙা ভাঙা স্বরে আদনান জিজ্ঞাসা করলো, কেমন আছিস ধ্রুব? ধ্রুবর চোখ ভিজে উঠতে চাইল। সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুক্তা কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি, একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনিয়ে নেব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কতটা ভালো করে নিতে পারিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে শালুককে আলাদা করতে পারবে। এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবি? আমাকে টেক্সট করে জানাস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব। 15 দিন পর আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের থেকে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন এসেছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেয়ারে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতন চমকে উঠল। খামচে ধরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর একটা বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে তার, বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার দু চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো? মাথার উপর নানান রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের উপর থেকে বোতলের একটা পানি নিয়ে ঢকঢক করে আদনান পানি পান করলো। শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসলো। ধ্রুব সে হাসি আদনানের কলিজায় গিয়ে লাগলো। কেমন তাচ্ছিল্যে হাসি ধ্রুবর, যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি? নিজেকে ধাতস্থ করে আদনান বলল, শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, তবে তা শুধু ভালো লাগাতেই ছিল। কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনোই সিরিয়াস ভাবে নিইনি। এমনি কথা বলতাম, যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা। কারোর কোনো আপত্তি দেখলাম না। আমিও নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু নয়নাকে সত্যি বিয়ে করে সংসার করব, এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দিইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকায় যাওয়ার। আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা, স্বপ্নের দেশ আমার। ওখানে যাবার পর আশার সাথে সম্পর্ক হওয়ার পর কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালা আমাকে খাতির করতে লাগলেন। ও দেশের ছেলেদের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এইসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছেন আশার বিয়ে আমার সাথে হোক। তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথেই ক্লোজ হয়েছে, হাগ, লিপ কিস, এমনকি বিছানা অব্দি গিয়েছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এইরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে সে তাই। নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো সে তাই। বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতন দুষ্টু মিষ্টি একটা মেয়ে।
এরপর থেকেই মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেল হবার পর তাকে ছেড়ে দেব। তারপর শালুককে বিয়ে করব। এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়া অন্য উপযুক্ত কারণও অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না আমি জানতাম। আশার কাছে ভালো হবার জন্য আমি ওর হাতে হ্যাঁ, আশার নাতে না মিলিয়ে থাকতাম। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলেছিল। তার এই খেলা শেষ হবার আগ পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি। ফোনে শালকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালকের বয়স কম। আমার কথা শুনে শালক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালক কখনো আমার ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপচাপ শুনতো। এরপর আশা গো ধরে বাংলাদেশে আসবে বলে। ওর আশা হয়নি এই দেশে। আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নেব। সব ঠিক ছিল। আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়, তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে। কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দিই, এসব ভান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এর মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে এই মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করছি, সেই মাছ কিনা তুই খালি হাতে শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তো সবকিছুতেই মুগ্ধ হয়। তোর সাথে সবসময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো ওর ওপর। কেন বাড়িতে এলি তুই? এই ক্ষোভে তোকে মাঝে মাঝে কি যে করতে ইচ্ছা করতো বলে বোঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায়, হাসি হাসি করে, তারপর আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, আফিফের বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দেব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও আমার ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমার মুখে রাগ ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বোঝাতে পারিনি। এরপর আশা আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরো বেড়ে গেল। আশা যদিও যাবারই ছিল, তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়িতে গেল, আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি। তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমার। আমি শুধু এই কথাই শালুককে বলতে চেয়েছি। সেই দিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম, আজ যদি না বলতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ। এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে আদনান শেষবারের মতন ধ্রুবকে একটা মেসেজ পাঠালো একটা কবিতা থেকে। আমি কেবল একদিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সেই আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুটি, দিল চোখ আমার, উড়িয়ে দিল চোখ। বাড়ি এসে বললাম ওদের ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবার সুন্দর করে চলছে, জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। ধ্রুবর চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো। এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.9 পেল। শালুকের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু হলো শালুকের। লেখাপড়া, বন্ধু বান্ধব, আড্ডাবাজি, সংসার সবকিছুই শালুক সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উথাল পাথাল নিয়েই জীবন। তেমনই এক বিকেলে শালুকের বইয়ের ভাঁজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয়ে আর জানালো না। যদি ধ্রুব তাকে ভুল বোঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটলো দুইজনে। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজেই ফাইলপত্র নিয়ে বসেছে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ।
সিতারা বেগমের স্ট্রোক হয়েছে, এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুঁচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি। কি কথা বলো তুমি? সিতারা বেগম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, একবার তোর মায়ের সাথে দেখা করে আয়, শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চাই বলে। যাবি? ধ্রুব জবাব দিতে পারল না। কি বলবে সে? বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের তো অস্বস্তি লাগছে এখন, হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখন শালুকের এইরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে ঝাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল, তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা, আগে কখনো খেয়াল করিনি। নজর যেন না লাগে কারোর। লজ্জাপতি লতার ন্যায় শালুক আরো নুইয়ে গেল এই কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গয়না বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের দুটো রুলি, নাকের ফুল। মেয়েদের জন্য গড়িয়ে রেখেছিলেন তিনি এইসব। আজকে শালুকের গয়না ওর গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যেন আমার ঘরে আলো করে এরকম দুটো চাঁদ দিয়েছে। এতদিন তো আমি তা খেয়ালই করে দেখিনি। শালুকের মন খারাপ করে বলল, কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না। এখন তবে লেখাপড়া করছে কে? শালুক লজ্জায় হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছে। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শেখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবর মতন মানুষের স্ত্রী হওয়া চারটেখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে সে যে আসলে ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায়? এই বিচ্ছেদের যুগে শেষে এরকম একজন মানুষ পেয়েছে, যে কিনা তাকে দুহাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়, ভালোবাসা দিতে যে বিন্দুমাত্র কার্পণ্য করে না। এরকম মানুষ কজনে পায়? সেলিম সাহেব ফরিদাকে ডেকে বললেন, ধ্রুবর মায়ের গয়নাগুলো বের করো। ফরিদা সন্দিহান দৃষ্টিতে তাকাতেই সেলিম সাহেব তাড়া দিয়ে বললেন, কথা কানে যাচ্ছে না? ফরিদাকে বের করতে হলো তাই। ধ্রুবর মায়ের অনেক গয়না, শখের নারী ছিল বলেই হয়তো সেলিম সাহেব দুহাত ভরিয়ে সবকিছু দিয়েছেন তাকে। ফরিদার ভীষণ কষ্ট হয় এসব মনে পড়লে। সেলিম সাহেব কিছুক্ষণ তাকিয়ে রইলেন গয়নার দিকে। কত ভালোবেসে তিনি এগুলো দীপালির জন্য কিনেছিলেন। এইসব গয়না পরে চোখে কাজল দিতেন যখন, সেলিম সাহেবের মনে হতো এই বুঝি স্বর্গের অপ্সরা। এত রূপ অপ্সরাদেরও নেই। দীপালির স্বর্ণ ভালোবাসতো আর সেলিম সাহেব ভালোবাসতেন দীপালিকে। ফলস্বরূপ দীপালির জন্য স্বর্ণ কিনতে কখনো ভোলেননি। ফরিদা জিজ্ঞাসা করলেন, কেন বের করতে বলেছেন? যাও, এগুলো শালককে দিয়ে আসো। ধ্রুবর মায়ের গয়নার উত্তরাধিকারী ধ্রুবর বউ। ফরিদা আটকে উঠলেন, সব গয়না দিয়ে দিতে হবে? বুকের ভেতর মোচড় দেয় ফরিদার। গয়না তারও আছে, কিন্তু এগুলো যেমন সুন্দর ডিজাইন তেমনই ভারী এগুলো। এতদিন এগুলো নিজের বলেই ধরে রেখেছেন, আজ কি না সব শালুকের হয়ে যাবে? ফরিদা সেই কথা বলতে সেলিম সাহেব ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিরমিরিয়ে বলে উঠলেন, খবরদার, আমার দীপালির এসবে নজর দেবে না। আমার ছেলের কাছ থেকে আমায় আলাদা করেছ। অনেক অন্যায় করেছি আমি আমার ছেলের সাথে, তোমার জন্য। আর না, যদি না দিই আমি? ফরিদার কণ্ঠে বিদ্রোহ। সেলিম সাহেব উঠে এসে ফরিদার চুলের মুঠি চেপে ধরে বললেন, তোকে এই বাড়ির বাইরে করে দিতে দ্বিতীয়বার ভাববো না আমি। ধ্রুব যদি বাবা মা ছাড়া বেঁচে থাকতে পারে তাহলে দিবা ও দীপও পারবে। ওদের তবুও তো বাবা আছে, আমার ধ্রুবর তো কেউই ছিল না। ফরিদা হাসফাস লাগছে। ধ্রুবর জন্য সেলিম সাহেবের অস্বস্তিটার ফরিদা টের পান, কিন্তু সেলিম সাহেব আজকে সে কথা বললেন তাতে ফরিদার ভয় ধরে গেল। মুখ যখন বের হয়েছে তখন এমন কিছু করে ফেলতেও পারেন তিনি। ফরিদার মাথায় বুদ্ধি আসে, গয়নার চাইতে সংসার বাঁচানো জরুরি, আর তার জন্য ধ্রুবকে দরকার। ধ্রুবর কথা সেলিম সাহেব কখনো ফেলবেন না। ফরিদাকে ধ্রুবর প্রতি ভালোবাসা মায়া দেখাতে হবে। ধ্রুব নিজের রুমের দিকে যাওয়ার পথে ফরিদার মুখোমুখি হলো। ধ্রুব কখনোই ফরিদার সাথে কথা বলে না।
ফরিদা ধ্রুবর সাথে কথা বলার সাহস দেখায় না। সেলিম সাহেবের মেজাজ অত্যাধিক খারাপ, সেই সাথে তিরিক্ষি হয়ে আছে ফরিদার মেজাজও। ফরিদা বেগম ধীরে ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদাকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। বাবার সাথে ধ্রুবর দূরত্ব তৈরির পেছনে ওনার অবদান নেহাতি কম নয়। তাই ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনের জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগমের সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। রাতে প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটানো, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলা। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত, তখন সদ্য বিবাহিত সেই মেয়েটির মানসিকতার অবস্থা কেমন হয়। আমার মনের কষ্ট আরো বেড়ে যেত তখন তোমাকে দেখলে। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি সব দেখতে হয়েছে আমাকে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগতো, আর তোমার বাবা কখনোই বুঝতে চাইতো না। আমি সেজন্যই তোমার উপর অত্যাচার করতাম। তারপর থেকে তুমি আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির চেয়ে আমাকে আর সহ্য করতে পারতে না। আমার দোষ, আমি মেনে নিয়েছি। বাবার দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে, তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছেন অনেক আগেই। তোমার মায়ের অনেক গয়না আছে, সেসবের মালিক তুমি, তোমার বউ। আমি আর তোমার বাবা মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেই দিন তুমি আর বৌমা একই সাথে বাড়ি আসবে সেই দিন তোমার বউয়ের সব গয়না তাকে পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গয়না পরিয়ে দিয়েছেন। আমি অভাগী, পারছি না তোমার বউকে কিছু পরিয়ে দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে, লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছেন না। আমি নিজেও লজ্জিত, তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজ কেউ কি ফিরিয়ে দেবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সে আগুন আজ আরো জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় একটা নিঃশ্বাস নিল। আজকে নিজেকে জিজ্ঞাসা করলো, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখনকার মরণের ডাক চলে আসে। মিথ্যা অভিনয় জমিয়ে রাখলে কি আমার শৈশবের সব ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলবো? ধ্রুব জিজ্ঞাসা করলো, বাবা কোথায়? ফরিদা ধ্রুবকে নিয়ে নিজের রুমের দিকে এলেন। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেকদিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে অনেকগুলো গয়নার বাক্স খোলা রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখলো। দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতেই সেলিম সাহেব পেছনে তাকিয়ে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। করেছিলেন তিনি সেই সময়ে যে নিজের ছেলের সাথে অমানুষিক আচরণ হয়। কি অবিচার ছিল তার তখন! রাগ ক্রোধে কেমন অন্ধ হয়ে করতেন, তার বুক কাঁপেনি? মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নামছে, কথা বলতে পারছেন না তিনি। শুধু তার কোপানোর শব্দ শোনা যাচ্ছে। বুকের ভেতর যেন খামচে ধরেছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে কতটা পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি। আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখে বাড়ির প্রত্যেকটা সদস্য, মতির মা এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে দিচ্ছে। নিজেরা না চাইতেও চোখের ভিজে যাচ্ছে। বাবা ছেলের
মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়েই শালুক অবাক। এত গয়না তার! অবাক হচ্ছে শালুক এইসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গয়না দিয়েছেন ফরিদা বেগম। এত গয়না শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতন যা পাওয়ার আল্লাহ দেওয়ার একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসির অন্তরে সুখের তোলা দেয়। সারাদিন সব ব্যস্ততা, সব ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ামত কি আশ্চর্য রকমের সুন্দর! আল্লাহর শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁট ছোঁয়াতে লাগলেই শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজেই ধ্রুবকে চুমু খেল। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয় এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সে প্রেমপত্রের কথা বলতে চাও তো? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। ধ্রুব এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি করে হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দেবো ভাবছো? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতন কথা বলো তো! তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ওষুধ খাবে? প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো, দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকেই সরে যাবে, পাত্তা না পেয়েই। আমার বইয়ের উপর আমার ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালোবাসেন? আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো। শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে, আজ রাতে যদি একটু খারাপ না হয় তবে এই পুরুষ হয়ে জন্মানো বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ ভীষণ রকম খারাপ থাকবো শালুক, আর আমার বোকা ফুলের অনেক দুষ্টু আদর করব। লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেললো। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর নেই। লজ্জায় শালুকের ইচ্ছা করলো মাটির নিচে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসবো কম্বলের নিচে? শালুক ধরপড়িয়ে বিছানায় উঠে বসলো। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুকু? ধ্রুব হেসে বলল, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসে সেই তো মজা লটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শালুক লজ্জায় ধ্রুবর বুকে আছড়ে পড়ল। ধ্রুবর বুকে মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী। কে বলেছে তার লাজ নাই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছা করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, ধুর বদলোক, সবসময় শুধু এরকম বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়ে পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি তো আরো লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়া নতুন 3টে ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব করবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুকের চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক ওদিক হলে মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞাসা করলো, কোথায়? ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজো চাচির সাথে দেখা করতে। ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুবর চোখ দুটো টলমল করতে লাগলো। তার কি কম ইচ্ছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগে। মা কি এখন আগের মতোই আছে? সে লম্বা ঘন চুল কি আছে? এখনো কি আগের মতন গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা ডাকতে পারে না। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একটাবার ভেবে দেখুন, আজ যদি চাচির কিছু হয়ে যায়
আপনি তাকে শেষবার দেখতে পারবেন না, সারা জীবনে আক্ষেপ আর মেটাতে পারবেন না। কার কখন মরণ চলে আসে কেউ বলতে পারে না। ওনার যদি কিছু হয়ে যায়, ওনারও তো কষ্ট থেকে যাবে শেষবারের মতন ছেলের মুখখানা দেখতে পাইনি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এরকম হলো শালুক? আমি কি অপরাধ করেছি? মা বাবা থেকেও আমাকে অনাথের মতন বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল। তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরে বড় হলাম একা? কেন আমার দুঃসময়ে কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শটা আমিও পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতরটা যদি কাউকে দেখাতে পারতাম তবে দেখতে পেতে এই বুকে কেমন পড়ে ক্ষত বিক্ষত হয়ে আছে। শালক ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দেব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলব। মতির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তত্তরি। সবাই বইয়া রইছে। চোখ মুছে শালক উঠে দাঁড়ালো। ধ্রুব পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাস না শালক। তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মু হওয়ার যে স্বপ্ন দেখছি তা পূরণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালক আর দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো আসলে শালক ফুলের লাজ নাই, নয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারলো এরকম অনায়াসে। খাবার টেবিলে আজ সবাই একসাথে বসেছে। ধ্রুবরা বাবা ছেলে পাশাপাশি বসেছে। আদিবা বেগম বুকের ভেতর কেমন করে কেঁপে উঠলো হঠাৎ করেই। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতো। আর ছেলেটা থাকলে তো সেও বসতে পারতো বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই ক্ষোভ পুষে রাখতে পারে না। তিনি তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা। নিজেকে নিজে জিজ্ঞাসা করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস ম্যারিনেট করতে করতে বললেন, ভাবি খাসির মাংস ভিজিয়ে ফেলুন। মতির মাকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছু বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, ভাবি দুপুরে জামাই এসে খাবে কিন্তু এখনো চিংড়ি ভাজা হয়নি। হুঁশ এলো আদিবা বেগমের। আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তেই মনে পড়লো আজকে জহিরও আসবে। সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞাসা করলো না। সবার মনের ভেতর ভয় কাজ করছে। কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে।